गुड मॉर्निंग एवरीवन। আজকে আমরা একটি তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে স্কোপ অফ ম্যানেজমেন্ট। তো এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয় এই কারণ আমরা জানি মানুষ দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করে বা যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে অংশগ্রহণ করে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা, ম্যানেজমেন্টের প্রাসঙ্গিকতা কিন্তু প্রত্যেকটি মানুষই প্রত্যেকটি সিস্টেমে কিন্তু অনুভব করা হয় বা অনুভাবিত হয়ে থাকে। অর্থাৎ ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সমস্যার উপযুক্ত সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করা হয়, কিংবা বলা যেতে পারে যে কোনো কাজকে যথার্থভাবে সম্পাদন করতে গেলে যিনি কাজটিকে সম্পাদন করতে চাইছেন কিংবা যিনি যে সমস্যাটি সমাধান করতে চাইছেন তিনি আবশ্যিক রূপে এই ম্যানেজমেন্ট সম্পর্কে, ম্যানেজমেন্টের যে টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক আসপেক্টসগুলি রয়েছে, টেকনিক্যাল অ্যাপ্রোচগুলি রয়েছে, সেগুলি সম্পর্কে তিনি কিন্তু যথার্থভাবে ধারণা গঠন করবেন। তাহলে শুরুতেই আমরা জাস্ট একটা ব্রিফ কনসেপ্ট আমরা নিয়ে নেব যে ম্যানেজমেন্ট বিষয়টি কি, ম্যানেজ করা বলতে কি বোঝায়, আর ম্যানেজ করা শব্দটি বা ম্যানেজ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোথায় রয়েছে। প্রথমেই বলতে হয় যে ম্যানেজ করব, কোথায় ম্যানেজ করব? না তো কোনো একটি সমস্যা বা কোনো একটি জটিল অবস্থা বা কোনো একটি কাজকে যদি যথার্থভাবে সম্পন্ন করতে হয় বা সম্পাদন করতে হয় সেক্ষেত্রেই কিন্তু ম্যানেজ করার প্রাসঙ্গিকতা বা ম্যানেজ করার প্রয়োজনীয়তা অনুভাবিত হয়ে থাকে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ম্যানেজ করব মানে কি করব, ম্যানেজ করা মানে কি করা। সহজভাবে আমরা পথ চলতি বিভিন্ন রকমের কথোপকথনের মধ্য দিয়ে আমরা ম্যানেজ করা কথাটি সম্পর্কে আলোচনা করে থাকি। আমি ম্যানেজ করতে পারি, উনি ম্যানেজ করতে পারেন, উনি ম্যানেজ করে নিয়েছেন। প্র্যাকটিক্যালি যদি দেখা যায় এগুলি হচ্ছে নন ফর্মাল বক্তব্য, এগুলো হচ্ছে নন স্ট্রাকচার্ড, নন প্ল্যান্ড বক্তব্য। কিন্তু বিষয়টি হচ্ছে যদি যথার্থভাবে এই ম্যানেজমেন্ট বিষয়টিকে ভালো করে অনুভব করতে হয় বা এই ম্যানেজমেন্ট বিষয়টিকে কাজে লাগাতে হয় তাহলে আমাদেরকে এর স্ট্রাকচার্ড বা ফর্মাল কনসেপ্টটা থাকা খুব দরকার। মূলত ধরা হয় যে কতগুলি সিকোয়েন্স বা কতগুলি অ্যাক্টিভিটির কম্বিনেশন হচ্ছে ম্যানেজমেন্ট। কোনো একটা কাজকে ম্যানেজ করতে গেলে সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে সেই কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে সেই সম্পর্কিত প্ল্যানিং। তাহলে প্রথম কাজ হচ্ছে ম্যানেজমেন্টের, প্রথম কাজ হচ্ছে প্ল্যানিং। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ম্যানেজমেন্টের, সেটি হচ্ছে অর্গানাইজ করা, অর্গানাইজিং। আচ্ছা, কাকে অর্গানাইজ করব? এখানে হচ্ছে মূলত কোনো একটা সিস্টেম বা কোনো সংগঠিত গোষ্ঠী মানে বলবো যখন এই গ্রুপ অফ পিপল এক জায়গায় কাজ করছে এবং সে কাজ কিভাবে তারা করবে, কিভাবে সেই তাদের নিজের দায়িত্ব পালন করবে, এই বিষয়টি সম্পর্কে যখন তারা ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা অনুভব করেন তখনই কিন্তু বলা হবে যে তাদেরকে সংগঠিত করা দরকার। আমাদেরকে মনে রাখা দরকার সমস্ত ব্যক্তিকে সংগঠিত করে একটি নির্দিষ্ট গতিতে পরিচালিত করতে না পারলে বা তাদের যে এফোর্ট বা তাদের যে অ্যাটেম্প্ট, তাদের যে মানসিকতা, তাদের যে দর্শন বা তাদের যে থট, তাদের পোটেনশিয়ালিটি, তাদের মধ্যে থাকা রিসোর্সগুলি সেগুলো ততক্ষণ পর্যন্ত না কার্যকারিতা লাভ করবে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে সুসংগঠিত রূপে পরিচালন করা যায়। তাহলে সেজন্য কি দরকার হয়? ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটি হচ্ছে তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে অর্গানাইজড ওয়েতে ফাংশন করতে সাহায্য করতে হবে বা সে সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাহলে অর্গানাইজিং। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে যেমন ধরা হচ্ছে এখানে বলা হচ্ছে যেমন মোটিভেট করা। আমি কাকে ম্যানেজ করব? যখন মানুষকে ম্যানেজ করব, মানুষের এফোর্টকে ম্যানেজ করব, মানুষের নলেজকে ম্যানেজ করব, তখন কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার যে সেই মানুষটিকে মোটিভেট করতে হবে। আমি যখন যে বিষয় নিয়ে তাকে ম্যানেজ করতে চাইছি সেই বিষয় নিয়ে ম্যানেজ করতে গিয়ে সেই ব্যক্তিকে মোটিভেট করতে হবে। আর যখনই মোটিভেশন এর প্রয়োজনীয়তা আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আরও কতগুলি বিষয়ের প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা আমরা দেখতে পাই। সেটি কি? একটি হচ্ছে যেমন
মোটিভেশনের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় দরকার, সেটি হচ্ছে যাদেরকে মোটিভেট করব তাদেরকে বিভিন্নভাবে আমরা মোটিভেট করতে পারি, বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে। যেমন হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করা, বিভিন্ন রকমের সম্মান প্রদর্শনকে আবার করা, রিওয়ার্ড করা, এগুলোর মাধ্যমে যেমন করা যেতে পারে। আবার কতগুলো নেগেটিভ অ্যাপ্রোচ যেমন রয়েছে, পানিশমেন্টের মাধ্যমে আমরা মোটিভেট করতে পারি। তো এই যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া, রিওয়ার্ড দেওয়া, পানিশমেন্ট দেওয়া, এই বিষয়গুলি হচ্ছে কিন্তু কি বলা হচ্ছে, এগুলি এই যে প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়ে থাকে সেটাকে সাধারণভাবে স্টাফিং বলে। সেটি মোটিভেশনের সাথে রিলেটেড। স্টাফিং হচ্ছে এই একটি গুরুত্বপূর্ণ কাজ। যখন মানুষকে বা হিউম্যান রিসোর্সকে যখন আমরা ম্যানেজ করব, তখন কিন্তু আমাদেরকে এই স্টাফিংয়ের বিষয়টিও মাথায় রাখা খুব দরকার। এরপরে যেটা গুরুত্বপূর্ণ এই মোটিভেশনের সাথে রিলেটেড, সেটা হচ্ছে আমরা যদি তাদেরকে মোটিভেট করতে পারি তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ডাইরেক্ট করতে পারবো। ডাইরেক্ট মানে কি কাজ করা? ডাইরেকশন কথাটির অর্থ হচ্ছে যে তাদেরকে একটা নির্দিষ্ট দিক বা একটা নির্দিষ্ট ওয়ে অফ মুভমেন্ট প্রোভাইড করতে পারবো। সে ওয়ে অফ মুভমেন্টটা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তারা কি করবে, সেই নির্দিষ্ট পথে তারা তাদের অ্যাটেম্প্ট বা তাদের পোটেনশিয়ালিটির রিফ্লেকশন বা এক্সপ্লোরেশন অফ পোটেনশিয়ালিটি ইত্যাদি কাজগুলো কিন্তু তারা যথার্থভাবে করতে পারবে। সবসময় আমাদের মনে রাখা দরকার যে যখন কোনো ব্যক্তিকে কাজ করাতে হয় বা ব্যক্তি সমষ্টিকে কাজ করাতে হয়, তখন কিন্তু তাদের কাছে মেসেজ বা বার্তা বা বলা যেতে পারে কনসেপ্ট বা নলেজ, এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট থাকা দরকার। এই ডাইরেকশন প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তাদের মধ্যে তাদেরকে কিন্তু রেগুলেট করা যায়, তাদেরকে মোটিভেট করা যায়। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কি বলা হচ্ছে যে এই ডাইরেকশন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই টোটাল বিষয়গুলির সাথে আরেকটি বিষয় যুক্ত রয়েছে, সেটা হচ্ছে লিডারশিপ। অর্থাৎ মোটিভেটিং, স্টাফিং, হ্যাঁ, কমিউনিকেটিং, একই রকমভাবে এখানে রয়েছে ডাইরেক্টিং। তারপর আরেকটি বিষয় রয়েছে সেখানে লিডারশিপ। এখানে লিডারশিপের খুব দরকার আছে। যখন তাদেরকে মোটিভেট করা হবে, তাদেরকে ডাইরেক্ট করা হবে যে তারা কিভাবে যাবে, তো তারা কিভাবে যাবে সেই কাজটি করার সময় যেন কোনো একটি সোর্স বা কোনো একটি ব্যক্তি বা কোনো একটি মেকানিজম বা কোনো একটা এজেন্ট, হ্যাঁ, যাতে তাদেরকে লুক ফরওয়ার্ড করতে পারে, তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, লিড করতে পারে, সেই জিনিসটাও কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ধরা হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটি রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোলিংয়ের মধ্য দিয়ে কিন্তু কি করা হয়, প্র্যাকটিক্যালি যে এই যে মুভমেন্ট যাতে ডিজায়ারেবল ওয়েতে হয়, এই যে চেঞ্জ বা রিসোর্স ইউটিলাইজেশন যাতে ডিজায়ারেবল ওয়েতে হয়, সেই জন্য কি দরকার হয়, সেই জন্য যেটা দরকার হয় সেটি হচ্ছে কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু কন্ট্রোলিং একটা অত্যন্ত আবশ্যিক একটা বিষয়। এই কন্ট্রোলিং প্রসেসের মাধ্যমে কিন্তু টোটাল ম্যানেজমেন্ট প্রসেসটা ডিজায়ারেবল ডিরেকশনে কিন্তু রেগুলেটেড হতে পারে। তাহলে যাই হোক, আমরা যদি ম্যানেজমেন্ট বলি তাহলে কিন্তু ম্যানেজ করা মানে এই সমস্ত কাজগুলিকে কিন্তু আমাদেরকে জানতে হবে। কন্ট্রোলিং সম্পর্কে জানা খুব দরকার, প্ল্যানিংয়ের কী স্ট্র্যাটেজি আছে সেগুলো সম্পর্কে জানা দরকার, অর্গানাইজ কীভাবে করতে হয়, মোটিভেট কীভাবে করব, স্টাফিংয়ের মেকানিজম কী হতে পারে, তাদেরকে ডাইরেকশন কীভাবে দিতে পারি, হ্যাঁ, ডাইরেকশনের মেকানিজম কী হবে, লিডিংয়ের সাথে ডাইরেকশনের কি সম্পর্ক রয়েছে, লিডারশিপ সিস্টেমকে কোনটা কিভাবে বিল্ড করতে হবে। একই রকমভাবে লাস্টলি যেটা আমরা আলোচনা করলাম কন্ট্রোলিংয়ের কী স্ট্র্যাটেজি রয়েছে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি যখন একজন ব্যক্তি ভালোভাবে বুঝবেন এবং সেগুলোকে শুধু বুঝবেন না, সেগুলোকে যথার্থভাবে প্রয়োগে নিয়ে আসতে পারবেন, কাজের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বা যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রয়োগে নিয়ে আসবেন, তখনই বলা হবে যে তিনি ম্যানেজ করতে পারেন বা ম্যানেজ করছেন। এবার আজকে আমরা শুরু করব যে স্কোপ অফ ম্যানেজমেন্টের স্কোপ কি রয়েছে। আমাদের যে একটা প্রারম্ভিক আলোচনা, এই প্রারম্ভিক আলোচনায় মোটামুটি একটা প্রিভিউ কিন্তু দেওয়া হয়েছে যে ম্যানেজমেন্টের স্কোপের এরিয়াগুলো কি রয়েছে। তবুও আমরা কতগুলো টেকনিক্যাল জায়গা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে যেমন প্রথম যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে প্ল্যানিং থ্রু ডেটা অ্যানালাইসিস। প্ল্যানিং করবে, প্ল্যানিং যে করা হবে, যে এই যে ম্যানেজমেন্টের যে একটা গুরুত্বপূর্ণ কাজ প্ল্যানিং, সেই প্ল্যানিংটা আমরা কিভাবে করব, এখানে বলা হচ্ছে প্ল্যানিং সম্পর্কে বলা হচ্ছে প্ল্যানিং থ্রু ডেটা অ্যানালাইসিস। এটি কিন্তু একটা ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখানেই শেষ নয়, আবার যে এই যে প্ল্যানিংটা হবে শুধু কি ডেটা অ্যানালাইসিস না, প্যারালালি আরও কতগুলি বিষয় রয়েছে। যেমন হচ্ছে কি
প্ল্যানিং থ্রু ডেটা অ্যানালাইসিস, সিলেক্টিং বেস্ট ডিসিশন। যখন আমরা ডেটাগুলোকে সিলেক্ট করব, ডেটাগুলোকে সিলেক্ট করে তার পরিপ্রেক্ষিতেই তো আমরা সমস্ত মানে রিলেটেড কাজগুলিকে সম্পাদন করব। সেই জন্য কী করতে হবে, বেস্ট ডিসিশনটাকে আমাদেরকে ঠিক করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপরে কি বলা হচ্ছে, অ্যানালাইজিং policies, processes and programs, policies, processes and programs এই যে আমরা যে প্ল্যানিংয়ের কাজটি করব, এই যে প্ল্যানিংয়ের কাজটির কথা আমরা অলরেডি আলোচনা করেছি। প্ল্যানিং করব, কিভাবে প্ল্যানিং করব, সেই প্ল্যানিং করার জন্য এখানে কতগুলো স্ট্র্যাটেজিক আসপেক্টস উল্লেখ করা হয়েছে, যেটি হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্টের স্কোপের মধ্যে পড়ে। যেমন এখানে বলা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে প্ল্যানিং করতে হবে। ডেটা অ্যানালাইসিস মানে আমি ধরে নিচ্ছি এইরকম কোনো একটা ইনস্টিটিউশন আছে, নাম হচ্ছে ইনস্টিটিউশন নাম্বার এ, বা নামটা হচ্ছে এ দিয়ে কিছু একটা নাম আছে। আচ্ছা, ধরা যাক এখানে কি রয়েছে, আমাকে টোটাল কাজগুলোকে আমাকে প্ল্যান করতে হবে বা এটা ম্যানেজ করতে হবে। মানে ম্যানেজমেন্টের জন্য প্রথম যে কাজটি প্ল্যানিং, সেটা করতে হবে। আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমার ডেটা লাগবে। কি বিষয়ক ডেটা লাগবে? প্রথমে আমাকে ডেটা লাগবে এদের ডিজায়ার্ড অবজেক্টিভ কি রয়েছে, এই সিস্টেমের, এই অর্গানাইজেশনের, মানে এই ইনস্টিটিউশনের ডিজায়ার্ড অবজেক্টিভ কী রয়েছে সেটা সম্পর্কে আমাকে কিন্তু ভালোভাবে জানতে হবে। কথাটির মানেটা হচ্ছে শুধুমাত্র থিওরিটিক্যালি জানলে হবে না, এখানে আমাকে টেকনিক্যালি জানতে হবে যে এর ডিজায়ার্ড অবজেক্টিভ কী আছে, কি এরা রিচ করতে চাইছে, কিভাবে, মানে কোন কোন জায়গাটা রিচ করতে চাইছে এবং সেটা কি করে মেজার করা যেতে পারে। এর ডিজায়ার্ড অবজেক্টিভ সম্পর্কে তথ্যটা কিন্তু আমাদের খুব দরকার। তারপরে কি দরকার আছে, এখানে কিন্তু অ্যাভেলেবেল রিসোর্স কি রয়েছে, এখানে আর কি রয়েছে, অ্যাভেলেবেল রিসোর্স কী রয়েছে, হ্যাঁ, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। সেটা জেনে নিতে হবে মানে কি, সেই সম্পর্কিত আমার তথ্য নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট তথ্য নিতে হবে, পারফেক্ট তথ্য নিতে হবে। অ্যাভেলেবেল রিসোর্স কী রয়েছে, একই রকমভাবে এখানে কি নন ডিজায়ারেবল আসপেক্টস রয়েছে, যেটাকে বলা হচ্ছে আনফেভারেবল সিচুয়েশন বা আনফেভারেবল কন্ডিশন। হ্যাঁ, ইউসি এখানে যে আনফেভারেবল কন্ডিশন মানে যে টোটাল কাজটি করার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রতিবন্ধক হতে পারে, যে বিষয়গুলি প্রতিবন্ধক বা বাধা হতে পারে, সে যেটাকে বলা হচ্ছে আনকন্ট্রোলড, আনডিজায়ারেবল যে কন্ডিশন, সে আনডিজায়ারেবল বা আনফেভারেবল বা আনকন্ট্রোল যে কন্ডিশনস, সেটাও আমাদেরকে জানতে হবে। এরপরে আমাকে জানতে হবে যে এখানে রিসোর্সের কথা জানতে হবে, এটা হলো। আচ্ছা, একই রকমভাবে আমাকে অ্যাকশন ফোর্স সম্পর্কে জানতে হবে। আমি যে টোটাল কাজটা করব তার সম্পর্কিত আমার ফোর্স কী রয়েছে, আমার পাওয়ার কি রয়েছে, সেই অ্যাকশন ফোর্সটা সম্পর্কে জানতে হবে। তাহলে এই যে টোটাল বিষয়গুলোকে আমি ভালো করে জানবো, কিভাবে প্ল্যানিং করব, তখন আমার অ্যাভেলেবেল রিসোর্সকে আমি যাতে যথার্থভাবে ইউটিলাইজ করতে পারি, পাশাপাশি হচ্ছে এই আনকন্ডিশনস বা আনকন্ট্রোল যে কন্ডিশন রয়েছে, এইটাকে যাতে আমি মিনিমাইজ করতে পারি, এইটাকে যাতে আমি ক্রস করতে পারি, এইটাকে যাতে আমি বেশি করে ইউটিলাইজ করতে পারি এটাকে। আর বলা হচ্ছে কি, অ্যাকশন ফোর্স যেটা রয়েছে, এটা যাতে ভালোভাবে রেগুলেট করতে পারি, ভালোভাবে চ্যানেলাইজড করতে পারি। তার জন্য আমার কি দরকার, প্রথমে কিন্তু আমার সবথেকে বেশি প্রয়োজন হবে ডেটা। এবং সেই ডেটাটা যখন আমি সিলেক্ট করব, ডেটার যখন অ্যানালাইসিস করব প্ল্যানিংয়ের জন্য, সেই ডেটাটা আমি প্রথমে সিলেক্ট করব। অনেক ডেটা থাকবে এখানে, অ্যাভেলেবেল রিসোর্স সম্পর্কে অনেক ডেটা থাকবে, এখানে তার প্রকৃতি সম্পর্কে, তাদের কর্মপদ্ধতি সম্পর্কে, তাদের অবস্থা সম্পর্কিত এরকম অ্যাভেলেবেল রিসোর্স সম্পর্কে আমাদের অনেক তথ্য আমাদের কাছে থাকবে বা আমাদেরকে সংগ্রহ করতে হবে প্ল্যানিংয়ের সময়। একই রকমভাবে নন ফেভারেবল বা আনফেভারেবল কন্ডিশনস যে রয়েছে, সেগুলির সম্পর্কেও জানতে হবে। সেগুলো কতটা ডিফিকাল্ট তার লেভেল অনুসারে বিচার করে নিতে হবে, যে এটা হাউ মাচ ডিফিকাল্ট দিস কন্ডিশনস, সেটা সম্পর্কে আমাদের জানা দরকার। একই রকমভাবে যে অ্যাকশন ফোর্স রয়েছে, কাজ করার যে ক্ষমতা রয়েছে, সেখানে ফোর্সের লেভেলটা কী আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরও যেমন লেভেল নির্ধারণ করা দরকার, এরও কিন্তু লেভেল নির্ধারণ করা দরকার। যদি আনকন্ডিশনস মানে আনকন্ট্রোল সিচুয়েশানসটা যদি হায়ার লেভেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকশন অফ ফোর্স কিন্তু কম মিনিমাইজ ফাংশন করবে এখানে। সেক্ষেত্রে সেজন্য বলা হচ্ছে আনকন্ডিশনস মানে আনকন্ট্রোল সিচুয়েশানস যে রয়েছে, কন্ডিশন রয়েছে, সেটাকে মিনিমাইজ করতে হবে। যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমার অ্যাকশন অফ ফোর্সটা অ্যাকশন ফোর্সটা কিন্তু আমার বাড়বে। এতে কি হবে, আমার কিন্তু অ্যাভেলেবল রিসোর্সটাকে প্রপার ইউটিলাইজ করতে পারবো। এটা আমাকে প্ল্যানিং করতে হবে, এটা আমার অ্যাকশন প্ল্যানটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য ডেটা
অ্যানালাইসিস করা যেমন দরকার, পাশাপাশি বেস্ট ডিসিশন নিতে হবে। এখানে এই যে ইনফরমেশানগুলো রয়েছে, অ্যাভেলেবেল রিসোর্স সম্পর্কে অনেক সহস্র ইনফরমেশন থাকতে পারে, মানে আনকন্ট্রোল সিচুয়েশান সম্পর্কে বা কন্ডিশন সম্পর্কে অনেক তথ্য থাকতে পারে, অ্যাকশন অফ ফোর্স সম্পর্কে অনেক তথ্য থাকবে, ডেটা থাকবে। কিন্তু আমাদেরকে কিন্তু কী করতে হবে, সেখান থেকে বেস্ট যে ডেটাটা, সে বেস্ট ডেটাটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। এই যে ডেটাটাকে এখানে কি বলা হয়েছে, বেস্ট ডিসিশন। এই বেস্ট ডিসিশনটাকে সিলেক্ট করতে হবে যে আমার কোন ডেটাটা ইম্পর্টেন্ট এবং সেই ডেটাটাকে কী করে ইউটিলাইজ করতে গেলে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটাকে সলভ হবে। এরপরে যেটা বলা হয়েছে, এই কাজগুলি করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ইনস্টিটিউশনের কথা বলেছিলাম, এ নামক যে ইনস্টিটিউশনটা রয়েছে, এই ইনস্টিটিউশন রিলেটেড যে সমস্ত পলিসি আছে, ইনস্টিটিউশন রিলেটেড যে সমস্ত প্রসেস আছে, কাজ করার ধরন আছে, এই ইনস্টিটিউশনের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন রকম প্রোগ্রাম থাকতে পারে, বিভিন্ন রকম প্রসেস থাকতে পারে, তাদের বিভিন্ন পলিসি থাকতে পারে, সেই পলিসিগুলোকেই অ্যানালাইসিস করতে হবে। সেই পলিসি রিলেটেড বিভিন্ন রকম ডেটা কালেক্ট করা খুব প্রয়োজন এবং সেই ডেটাগুলোকে কালেক্ট করার মাধ্যমে সে পলিসির যে যথার্থতা বা তার যে কার্যকারিতা, সেটা সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। এই পলিসিকে অ্যানালাইসিস করতে গিয়ে করার মধ্য দিয়ে বা প্রসেস অ্যানালাইসিস করার মাধ্যমে বা প্রোগ্রাম অ্যানালাইসিস করার মাধ্যমে যখন আমরা প্ল্যানিং করব, সেক্ষেত্রে যদি কোনো রকম রেকটিফিকেশন বা রিফরমেশনের দরকার হয়, এই রেকটিফিকেশন বা রিফরমেশনের সুপারিশও কিন্তু সেখানে করা হবে প্ল্যানিংয়ের সময়। অর্থাৎ কোনো পলিসিতে যদি গলদ থাকার জন্য যদি এই ধরনের আনকন্ট্রোল সিচুয়েশনস বা কন্ডিশনস অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পলিসিকে চেঞ্জ করা খুব দরকার এবং তার জন্য যা প্রসেস অবলম্বন করা দরকার, সেগুলো কিন্তু এই প্ল্যানিংয়ের সময় আমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে আজকে আমরা যে এক্সাম্পলটা দিয়ে শুরু করছি, আলোচনা শুরু করেছি, আমাদেরকে মনে রাখতে হবে যে এই টোটাল বিষয়, এন্টার প্রসেস বা এন্টার কাজকর্মগুলো কিভাবে করতে হয় বা কিভাবে করা যেতে পারে, সে সম্পর্কে একটা স্পষ্ট বা একটা যথার্থ ধারণা আমরা কিন্তু পেয়ে থাকি। কোথা থেকে? ম্যানেজমেন্টের অনুশীলন থেকে। তাহলে ম্যানেজমেন্ট এই বিষয়টিকে নিয়ে কিন্তু যথার্থভাবে আলোচনা করে থাকে। কী যে নিয়ে আলোচনা করে থাকে, যে এই যে প্ল্যানিং কিভাবে করা যেতে পারে এবং প্ল্যানিং করার সময় ডেটাকে কী করে অ্যানালাইসিস করা যাবে, একই রকমভাবে বেস্ট ডিসিশনকে কীভাবে সিলেক্ট করা যেতে পারে। তারপরে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে সমস্ত পলিসি রয়েছে, প্রোগ্রাম রয়েছে, এই সমস্ত পলিসি, প্রোগ্রাম বা প্রসেস যেগুলো রয়েছে, সেগুলোকে কি করে বোঝা যেতে পারে এবং সেগুলোকে কোনোভাবে সেগুলোকে রিফর্ম করা, রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা, সেগুলো কিভাবে করা যেতে পারে। অ্যাভেলেবেল রিসোর্স যা রয়েছে সেটাকে 100% কী করে বা সব থেকে বেশি মাত্রায় ইউজ করা যায়, সে সম্পর্কে প্ল্যানিং কিভাবে করা যেতে পারে, প্ল্যানিংয়ের স্ট্র্যাটেজি কী হবে। একই রকমভাবে আনকন্ট্রোল যে সমস্ত কন্ডিশনস রয়েছে, নন ফেভারেবল কন্ডিশনস রয়েছে, সে নন ফেভারেবল কন্ডিশনসগুলোকে কী করে মিনিমাইজ করা যেতে পারে, তার লেভেলকে ডিক্রিজ করা যেতে পারে, লেভেল অফ এফেক্টটাকে ডিক্রিজ করা যেতে পারে। একই রকমভাবে এখানে বলা হচ্ছে যে অ্যাকশন অফ ফোর্স, সেটাকে কী করে হাই লেভেলে, উচ্চ পর্যায়ে সেটাকে চ্যানেলাইজ করা যেতে পারে। এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে চর্চা করা বা অনুশীলন করা ম্যানেজমেন্ট সায়েন্সের বা ম্যানেজমেন্টের আলোচ্য বিষয়বস্তু। এটা আমাদেরকে কিন্তু আবশ্যিক রূপে মনে রাখা দরকার। এরপরে আমরা যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ম্যানেজমেন্টের যে স্কোপ রয়েছে, আলোচ্য ক্ষেত্র রয়েছে, আলোচ্য বিষয় রয়েছে, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি, স্কোপ সম্পর্কে আলোচনা করছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে এরিয়াটা রয়েছে, যেটি সম্পর্কে আমাদেরকে ফোকাস করা বা আলোচনা করা দরকার, এখানে কি বলা হচ্ছে, অর্গানাইজিং থ্রু। প্রথমটা প্ল্যানিং থ্রু হয়েছিল, এরপরেটা কিন্তু অর্গানাইজিং থ্রু। কীভাবে আমরা অর্গানাইজ করব ম্যানেজমেন্ট, সেটা আমাদেরকে পরীক্ষামূলকভাবে, বৈজ্ঞানিকভাবে জানিয়ে দেবে। কি বলছে? অর্গানাইজিং থ্রু অ্যানালাইসিস অফ এফিসিয়েন্সি অ্যান্ড এফোর্ট, efficiency, effort, division of labor, তারপরে বলা হচ্ছে ট্রেনিং টু মিট রেসপন্সিবিলিটি, and situational analysis. এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে অর্গানাইজ করব
কাকে অর্গানাইজ করব, টোটাল অ্যাক্টিভিটিগুলোকে অর্গানাইজ করব, বা ম্যান পাওয়ারকে আমরা অর্গানাইজ করব, বা হিউম্যান রিসোর্সকে অর্গানাইজ করব। তাহলে হিউম্যান রিসোর্সকে যদি আমি অর্গানাইজ করি, নন হিউম্যানিস্টিক রিসোর্স যেগুলো রয়েছে সেখানে পলিসি ফ্রেম করে কিন্তু আমি সেগুলোকে অর্গানাইজ করতে পারি, সেগুলো নিয়ে খুব সমস্যা হয় না। কিন্তু ম্যানেজমেন্টে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হিউম্যান রিসোর্সগুলোকে বা হিউম্যান এফোর্টকে কিন্তু ম্যানেজ করার প্রয়োজনীয়তা রয়েছে। সেজন্য এখানে অর্গানাইজ করব, যখন আমরা হিউম্যান রিসোর্সকে অর্গানাইজ করব, হিউম্যান রিসোর্সকে আমরা অর্গানাইজ করতে চাই, তখন কিন্তু আমাদেরকে কী কী জায়গায় ফোকাস করতে হবে, সেখানে আমাদের ফোকাস করতে হবে। বলছে এখানে অ্যানালাইসিস করব আমরা কোন কোন জিনিসগুলো, এই যে হিউম্যান রিসোর্সের মধ্যে এখানে আমার টোটাল হিউম্যান রিসোর্স কী রয়েছে, টোটাল হিউম্যান রিসোর্সটাকে আমাকে কিন্তু সবার আগে জানতে হবে। প্রথমে টোটাল হিউম্যান রিসোর্সটা আমার লিস্ট ডাউন করে নিতাম। লিস্ট ডাউন করার পরে সেগুলোকে সেখান থেকে আমাকে প্রত্যেকের অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির আমার কী বের করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে। এফিসিয়েন্সি কী করে দেখব, সেখানেও দেখার অনেক স্ট্র্যাটেজি রয়েছে। তারা কী করতে পারে, তাদের একাডেমিক স্ট্যাটাস দেখে হতে পারে, অর্থাৎ তারা সার্ভিসের সময় যে ধরনের একাডেমিক স্ট্যাটাস প্রেজেন্ট করেছিল সেগুলো। একই রকমভাবে লাস্ট যে মানে কয়েক বছরের যতদিন ধরে তারা কাজ করছে তাদের যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, সেই পারফরমেন্স অ্যাপ্রাইজালকে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা সেটা তাদের এফিসিয়েন্সি দেখব। তাদের কিন্তু এফোর্ট দেখব, তারা কি করতে পারে, তাদের পোটেনশিয়ালিটি দেখব। এফিসিয়েন্সি এবং এফোর্টের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করি। এফোর্ট হচ্ছে তারা কতটা, মানে এফিসিয়েন্সি মানে এটা হচ্ছে আমাদের জাস্টিফাইড হয়ে গেছে যে সে কি করতে পারে, আর হচ্ছে সেই কাজটি করার জন্য সে কতটা লেবার দিতে পারে। দুটো, একটি হচ্ছে সে কতটা পরিশ্রম করতে পারে, সেটা হচ্ছে এফোর্ট, আর আরেকটা কি হচ্ছে সে কি কাজ করার ক্ষমতা রাখে এবং সেটা অতীতে সম্পন্ন করেছে, সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি এবং এফোর্ট। এই দুটো কিন্তু আমাদেরকে জানতে হবে। টোটাল হিউম্যান রিসোর্সের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল হিউম্যান রিসোর্সের আমাদের এফিসিয়েন্সি এবং এফোর্ট সম্পর্কে আমাদের জানতে হবে, আবশ্যিক রূপে সেটা জানতে হবে। এরপরে কি জানতে হবে, আমার যে টোটাল যে ইনস্টিটিউশনে কাজ রয়েছে, সে ইনস্টিটিউশনে কাজ করার জন্য কত রকমভাবে সেগমেন্টেশন অফ টাস্ক, সেগমেন্টেশন অফ জব, সেগমেন্টেশন বা ডিভিশন অফ লেবার করা রয়েছে, অর্থাৎ কতগুলো সেগমেন্ট করা হয়েছে, ডিপার্টমেন্টালাইজেশন কতগুলো রয়েছে। আমাকে জানতে হবে যে এই যে ডিপার্টমেন্টালাইজেশন হতে পারে বা সেগমেন্টেশন হতে পারে, এই যে সেগমেন্টেশন অফ টাস্ক বা ডিপার্টমেন্টালাইজেশন অফ টাস্ক, এইটা কিন্তু আমাকে জানতে হবে কতগুলো আমার সেগমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা সেগমেন্টে হিউম্যান রিসোর্স কীরকম রয়েছে, হিউম্যান রিসোর্সের নেচার কী রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে যে হিউম্যান রিসোর্স রয়েছে, হিউম্যান রিসোর্সের তাদের কিন্তু কি করতে হবে, তাদের সম্পর্কে, তাদের নেচার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপরে কি রয়েছে, এরপরের গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে যে এই যে ইনস্টিটিউশনাল অবজেক্টিভ বা ডিজায়ার্ড অবজেক্টিভ, প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ, সেটা ফুলফিল করার জন্য এখানে যে ডিভিশন অফ টাস্ক করা হয়েছে, সেখানে হিউম্যান রিসোর্সের তাদেরকে ট্রেনিং কেন দিতে হবে, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার কেন আছে, তারা যেন তাদের রেসপন্সিবিলিটিটাকে মিট করতে পারে। মানে এখানে শুধুমাত্র ডিউটি হিসেবে বলা হচ্ছে না, এখানে রেসপন্সিবিলিটি বলে একটা কথা বলা হয়েছে। কারণ আমাদেরকে মনে রাখা দরকার, যখন কোনো একজন ব্যক্তি শুধুমাত্র প্রথাগতভাবে শুধুমাত্র তার নিজের নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে এবং তার নিজের ভালো লাগা, খারাপ লাগা, তার ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি সেখানে না থাকে, তার সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট যদি সেখানে না থাকে, সেই কাজের ক্ষেত্রে কি দেখা যায়, সে কিন্তু একটা স্টিরিওটাইপ মেকানিজমে সে তার টাস্কটাকে কমপ্লিট করে। কিন্তু বলা হচ্ছে কোনো ব্যক্তির যদি তার ভালো লাগা, খারাপ লাগা, অর্থাৎ তার ইমোশনাল বন্ডিং বা ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটি যদি তার কাজের সাথে জুড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু এই কাজটিকে, তার মনের থেকে সে কাজটিকে সম্পাদন করার একটা ইচ্ছা বা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাই। সেজন্য বলা হচ্ছে তাদের মধ্যে যাতে রেসপন্সিবিলিটি ফিলিংটা কাজ করে এবং সেই রেসপন্সিবিলিটি যাতে তাদের মধ্যে ফুলফিল করতে পারে, তার জন্য উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই প্রশিক্ষণের বিষয়টিও কিন্তু আমার অর্গানাইজ করার সময় আমাকে ফোকাস করতে হবে। এখানে অর্গানাইজ করার সময় বা অর্গানাইজিং কীভাবে হবে, সেক্ষেত্রে প্রশিক্ষণেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে এই যে আমাদের আরেকটা বিষয় হচ্ছে সিচুয়েশান। এই সিচুয়েশান বলতে কি বোঝাচ্ছে, এই সিচুয়েশানে কিন্তু রয়েছে একটা টাইমের এফেক্ট রয়েছে, আর লজিকের একটা এফেক্ট রয়েছে। আর একটা হচ্ছে ডেভিয়েশনের একটা এফেক্ট রয়েছে।
সময় সময় বলা যেতে পারে, সময় একটা ফ্যাক্টর, লজিক একটা ফ্যাক্টর, ডেভিয়েশন একটা ফ্যাক্টর। এই যে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিস্থিতি মানে অনেক কিছু জিনিস কিন্তু পরিবর্তন হয়। একই রকমভাবে বিভিন্ন রকম প্রতিষ্ঠিত ঘটনা বা বিভিন্ন রকম প্রতিষ্ঠিত সত্যের পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে কি অবস্থাতে সেই সিস্টেম বা সেই মেকানিজমটা রয়েছে। পাশাপাশি হচ্ছে দ্য রেট অফ ডেভিয়েশন কি রয়েছে। রেট অফ ডেভিয়েশন মানে যে টার্গেট রাখা হয়েছে, যে পন্থায় কাজ করার কথা বলা হয়েছে অতীতে অর্থাৎ বিগত বছরগুলিতে, সেখানে ডেভিয়েশন বা তাদের টাস্ক থেকে বা তার কর্ম থেকে ডেভিয়েট করার নেচারটা কি রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমাদের অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। তো এই যে বিষয়গুলো জানতে গেলে অর্থাৎ তার টাইম স্ট্যাটাস, টাইমের পরিপ্রেক্ষিতে ডেভিয়েশন কি হচ্ছে, লজিক্যাল পজিশন কি রয়েছে ইত্যাদিগুলোকে অ্যানালাইসিস করতে হবে। যখন আমরা অর্গানাইজ করব, হিউম্যান রিসোর্সকে যখন আমরা অর্গানাইজ করব, তখন কিন্তু আমাদেরকে কি এই বিষয়গুলি সম্পর্কেও জানতে হবে। তাহলে আমরা এগুলো জানবো কীভাবে, সায়েন্টিফিক্যালি জানবো, এবং শুধু জানলেই হবে না, সেই সায়েন্টিফিক্যালি জানার পরে সেগুলোকে কী করে সায়েন্টিফিক্যালি ইমপ্লাই করা যেতে পারে, তার জন্য কিন্তু আমাদেরকে এই ম্যানেজমেন্টকে স্টাডি করতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্টের যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেই সায়েন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো হাউ টু অর্গানাইজ। এটি কিন্তু ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য ক্ষেত্র বা আলোচ্য বিষয়। এরপরে আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ যে আলোচ্য ক্ষেত্রটি সেটি সম্পর্কেও আলোচনা করব। আমাদেরকে এই আলোচ্য ক্ষেত্র বা স্কোপ সম্পর্কে যথার্থ রূপে ধারণা গঠন করা প্রয়োজন। এই যথার্থ ধারণাই আমাদেরকে সাধারণ থেকে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকবে। এরপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ যে টাস্ক বা এটা রয়েছে সেটি হচ্ছে মোটিভেটিং থ্রু দি ডেভেলপমেন্ট। এটি কিন্তু হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, মোটিভেটিং থ্রু দি ডেভেলপমেন্ট, motivating through the development of effective leadership, দু নম্বর বলছে সাইকোফিজিওলজিক্যাল এফিসিয়েন্সি, সাইকোফিজিওলজিক্যাল এফিকেসি, সাইকোফিজিওলজিক্যাল এফিকেসি, ডেভেলপমেন্ট অফ নিডস অ্যান্ড ড্রাইভ, ডেভেলপমেন্ট of needs and drives, development of needs and drive for prosperity, effective communication, effective communication, continuous and effective direction, effective communication and effective direction, as per the nature of action, এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখানে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কি মোটিভেট করব, কাদেরকে করব, হিউম্যান রিসোর্সকে আমরা মোটিভেট করব। তো মোটিভেট করার কাজ কি হবে, প্রথম এক একটা করে আমরা বলছি। যেমন বলা হচ্ছে তাদেরকে মোটিভেট করব এফেক্টিভ লিডারশিপের মাধ্যমে। এফেক্টিভ লিডারশিপে একটা নির্দিষ্ট বা একটা এফেক্টিভ একটা মেকানিজম থাকবে, যে মেকানিজমের মাধ্যমে
তাদেরকে লিড করা যাবে, তাদের এফোর্টকে চ্যানেলাইজ করা যাবে একটা নির্দিষ্ট ডিরেকশনে, যেটা আমরা আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম যে এফেক্টিভ লিডারশিপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা লিডারশিপ একটা হচ্ছে এমন সিস্টেম, যে সিস্টেমে কতগুলি ফলোয়ার থাকে। আমরা সহজ করে একটু আলোচনা করে নিচ্ছি। যেমন বলা হচ্ছে লিডারশিপে কি থাকে, লিডার থাকে আর হচ্ছে ফলোয়ার থাকে। এই লিডার এবং ফলোয়ারের মাধ্যমে, তার পারস্পরিক ইন্টারাকশনের মাধ্যমে যখন তাদের এফোর্টগুলি অর্থাৎ ফলোয়ার্সের এফোর্টগুলি যখন লিডারের অনুগামী হয়, অনুসারী হয়, তখন কিন্তু এখন সেখানে একটি কিন্তু সিস্টেম বা সেখানে একটি কিন্তু ব্যবস্থা গড়ে ওঠে। সেই ব্যবস্থাকে সাধারণভাবে বলা হচ্ছে লিডারশিপ। এই লিডারশিপ এফেক্টিভ মানে আমার কাছে যে হিউম্যান রিসোর্স রয়েছে, সেই হিউম্যান রিসোর্সের নেচার অনুসারে কী ধরনের লিডারশিপ আমার কাছে কার্যকরী হবে সেটা সম্পর্কেও কিন্তু আমাকে উপযুক্তভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, এবং তার মাধ্যমে কিন্তু আমি মোটিভেট করতে পারবো। এরপরে যেটি বলা হচ্ছে যে আমি তাদেরকে মোটিভেট করার সময় আমি জেনে নেব তাদের সাইকোফিজিওলজিক্যাল এফিকেসি, তাদের সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি কী রয়েছে, তার ফিজিওলজিক্যাল ক্যাপাবিলিটি কী রয়েছে, এইটাও কিন্তু আমাকে জানতে হবে। এফিকেসিটা আমার জানতে হবে, অর্থাৎ তারা শারীরিকভাবে কতটা শ্রম করতে পারে। আমার কাছে যে রিসোর্স আছে, যাদেরকে আমি মোটিভেট করতে চাইছি, হিউম্যান রিসোর্স, তাদের আমার সাইকোলজিক্যাল পাওয়ার সম্পর্কে তাহলে আমাদের জেনে নিতে হবে এই যে সাইকোলজিক্যাল ক্যাপাসিটি বা এফিকেসির কথা বলা হয়েছে। হ্যাঁ, এই এফিকেসিটা আমরা জেনে নেব যে আমি যাদেরকে মোটিভেট করতে চাইছি বা যাদেরকে মোটিভেট করতে চাইছি যে কোনো একটা প্রতিষ্ঠানে তারা কিভাবে কাজ করবে, এবং সে কাজ করার সময় আমাকে আবশ্যিকরূপে জেনে নিতে হবে যে তাদের ফিজিওলজিক্যাল এফিকেসি কী রয়েছে এবং তার সাইকোলজিক্যাল এফিকেসি কী রয়েছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে সাইকোলজিক্যাল এফিকেসির মধ্যে যেমন বিশেষভাবে আমরা কতগুলো বিষয়কে কনসেন্ট্রেট করে দিই, যেমন তার কনসেন্ট্রেশন পাওয়ার, তার ইন্টারেস্ট, তার প্রবলেম সলভিং এবিলিটি, তার থিঙ্কিং ক্যাপাসিটি, এই ধরনের বিভিন্ন রকমের যে পাওয়ার আমাদেরকে জানতে হবে। কারণ এই পাওয়ারটা আমাকে উপযুক্তভাবে চ্যানালাইজড করতে হবে। আর এই পাওয়ারকে যদি আমি ভালোভাবে রিয়ালাইজ করতে পারি, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার যে মোটিভেশনের টাস্ক অ্যাজ এ ম্যানেজার মোটিভেশনের টাস্কটিকে আমি কিন্তু যথার্থভাবে কন্ডাক্ট করতে পারবো বা যথার্থভাবে পূরণ করতে পারবো। পাশাপাশি আমাদেরকে মনে রাখা দরকার যে ফিজিওলজিক্যাল এফিসিয়েন্সি বা ফিজিওলজিক্যাল ক্যাপাসিটিও আমাদেরকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ আমরা জানি যে সুস্থ শরীরে সুস্থ মনের বাস, এবং ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি বা যদি তাদের কম থাকে, বা তাদের যে ফিজিওলজিক্যাল যদি ডেফিসিয়েন্সি থাকে, তাদের ফিজিওলজিক্যাল প্রবলেম যদি থাকে, এবং তাদের মধ্যে যে ফিজিওলজিক্যাল ক্যাপাবিলিটির জায়গাটা যদি দুর্বল থাকে, তাহলে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ক্যাপাসিটি বা সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি এফেক্টিভলি রিফ্লেক্ট করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই মোটিভেশনের সময় বা মোটিভেটিংয়ের সময় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে যে তাদের সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিস কী রয়েছে। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমি তাদেরকে মোটিভেট করতে চাই, মোটিভেট করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে তারা এই যে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ নিডস অ্যান্ড ড্রাইভস ফর প্রসপারিটি, যে তাদের মধ্যে কি করতে হবে, তাদের মধ্যে সেই নিডস অ্যান্ড ড্রাইভসটাকে জেনারেট করতে হবে। অর্থাৎ এরকম বহু মানুষ আছে যে মানুষেরা তাদের নিজেদের উন্নতি বা নিজেদের কল্যাণ চায়, তাদের যে প্রগ্রেস চায়, এই প্রসপারিটি চায়, তাদের মধ্যে যে ব্যক্তির মধ্যে সেই প্রসপারিটির নিডটা থাকে না, যাদের মধ্যে কল্যাণের নিডটা থাকে না বা ড্রাইভ থাকে না, নিডটা সেই এক্সট্রিম পর্যায়ে থাকে না, তারা কিন্তু এই ইন্টারনালি মোটিভেটেড হয় না। এবার ব্যক্তিকে যদি ইন্টারনালি বা স্পন্টেনাস মোটিভেশন করতে হয়, অর্থাৎ ম্যানেজমেন্টের যেটি গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়, সেটি হচ্ছে তাদেরকে স্পন্টেনিয়াসলি তাদেরকে কী করতে হবে, মোটিভেট করতে হবে। আর এই স্পন্টেনিয়াস মোটিভেশনের জন্য তাদের মধ্যে কি করতে হবে, তাদের মধ্যে নিজের যে প্রসপারিটি, তাদের উন্নতির প্রয়োজন বোধ, তারা যাতে নিজেদের উন্নতির প্রয়োজন বোধটা তাদের মধ্যে তৈরি হয় বা তাদের মধ্যে ড্রাইভটা তৈরি হয়, সেই দিকে কিন্তু ম্যানেজারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বা যেদিকে ফোকাস করতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্টের এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসেস, যে কিভাবে আমি আমার যা ফলোয়ার্স রয়েছে, আমার যে হিউম্যান রিসোর্স আছে, তাদেরকে আমি কিভাবে তাদের মধ্যে প্রসপারিটির নিড বা সেলফ প্রসপারিটির ড্রাইভটা তাদের মধ্যে জেনারেট করবো, সে সম্পর্কিত বিভিন্ন রকমের টেকনিক বা স্ট্র্যাটেজি সম্পর্কে অনুশীলন করাও হচ্ছে এই ম্যানেজমেন্টের আলোচ্য বিষয়। তা সুতরাং এই ম্যানেজমেন্টের আলোচ্য এখানে যেটা বলা হচ্ছে মোটিভেট করব কিভাবে, মোটিভেট করার স্ট্র্যাটেজি হিসেবে বা একটা গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে বলা হচ্ছে যে সাইকোফিজিওলজিক্যাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ নিডস অ্যান্ড ড্রাইভস ফর প্রসপারিটি। এইটাও কিন্তু ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যার মাধ্যমে আমরা মোটিভেট করতে পারবো। এরপরে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড এফেক্টিভ ডাইরেকশন অ্যাজ পার দ্য নেচার অফ অ্যাকশন। এফেক্টিভ কমিউনিকেশন আমাদেরকে মনে রাখা দরকার, যখন আমি কাউকে মোটিভেট করব এবং মোটিভেট করার মধ্য দিয়ে যদি একটা জিনিস আমি এনশিওর করতে পারি যে যখন কাজ চলবে, কাজ চলাকালীন যার নিজের যে দায়িত্ব বা দায়বদ্ধতার জায়গাটি পালন করবে,
পালন করার সময় তারা যখন কোনো রকমের সমস্যা বা তারা জটিল অবস্থা বা জটিল পরিস্থিতির সম্মুখীন হবে, সেই জটিল অবস্থা বা জটিল পরিস্থিতিতে যদি তারা কোনো রকমের হেল্প বা কোনো রকম মেসেজ বা কিছু বিশেষ রকমের ডিরেকশন প্রত্যাশা করে এবং সেটি যদি কন্টিনিউয়াসলি সেই মেসেজ বা সেই কমিউনিকেশনটা উপর থেকে না পাওয়া যায় বা না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা অ্যাটিটিউডনাল প্রবলেম বা তাদের মধ্যে একটা ডেভিয়েশন অফ অ্যাটিটিউড ফর এগেনস্ট দ্য টাস্ক বা সেই সম্পর্কিত কাজ সম্পর্কিত তাদের যে মানসিকতা বা মনোভাব, সেটি কিন্তু ডেভিয়েশন কিন্তু আমরা দেখতে পাই। ডেভিয়েশন মানে কি, তাদের মধ্যে একটা কর্ম বিষয়ক একটা অনীহা কিন্তু তাদের মধ্যে সৃষ্টি হয়। তা তাদের মধ্যে যাতে এই কর্ম বিষয়ক অনীহাটা তৈরি না হয়, অর্থাৎ তাদের দায়িত্ব বা কর্তব্য পালনের ক্ষেত্রে যেন কোনো রকমের গাফিলতি না আসে, সেইটিকে সেইটিকে মেনটেন করার জন্য যেটি অত্যন্ত আবশ্যক সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস কমিউনিকেশন। এই কন্টিনিউয়াস কমিউনিকেশন করতে হবে, এফেক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস কমিউনিকেশন কিন্তু রাখতে হবে, সেটি হচ্ছে মোটিভেশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। যদি এই জায়গাটিকে এনশিওর করা যায়, যদি ম্যানেজার সেই জায়গাটিকে এনশিওর করতে পারেন যে তিনি এই কন্টিনিউয়াস কমিউনিকেশান তিনি করবেন বা কমিউনিকেশানের জায়গাটিকে মেনটেন করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মোটিভেট করা খুবই সহজ হবে। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি মূলত এই ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ স্কোপের মধ্যে, আলোচ্য বিষয়ের মধ্যে, যেটি আমরা বিশেষভাবে উল্লেখ করে থাকি বা বুঝে থাকি। তাহলে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজমেন্টের যে স্কোপ বা ম্যানেজমেন্টের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের মধ্যে একজন ব্যক্তি বা একজন ম্যানেজার পুরো একটি কাজকে কন্ডাক্ট করতে গিয়ে যে ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেই সমস্ত পরিবেশ পরিস্থিতিকে কিভাবে তিনি হ্যান্ডেল করবেন, কী করে ওভারকাম করবেন বিভিন্ন প্রবলেমসগুলোকে, সে সম্পর্কে একটা স্পেসিফিক আইডিয়া বা কনসেপ্ট প্রোভাইড করার জন্য কিন্তু ম্যানেজমেন্টের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই সম্পর্কিত কিন্তু অনুশীলনটা আমরা দেখতে পাই। তাহলে এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সবার শেষের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কন্ট্রোলিং থ্রু দি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, কন্ট্রোলিং থ্রু দি continuous evaluation of performance, এখানে কাদের পারফরমেন্সের কথা বলা হয়েছে? পারফরমেন্স। এখানে কিন্তু সেই সমস্ত হিউম্যান রিসোর্সের পারফরমেন্সের কথা বলা হয়েছে। পারফরমেন্স এটা হচ্ছে প্রথম কাজ, এবং দ্বিতীয় কাজ হিসেবে এখানে যেমন কন্ট্রোলিংয়ের একটা দ্বিতীয় স্ট্র্যাটেজি হিসেবে বলা হচ্ছে লেইং ডাউন স্ট্যান্ডার্ডস, তারপর 3 নম্বর ক্ষেত্রে কি বলা হচ্ছে? ফাইন্ড আউট দি রিজনস অফ ডেভিয়েশন, reasons of deviation and taking corrective measures and taking corrective measures, এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হচ্ছে যে কন্ট্রোলিংটাও একটা কিন্তু তাৎপর্যপূর্ণ কাজ। আমি কন্ট্রোল কাকে করব? বিশেষ করে হচ্ছে হিউম্যান রিসোর্সকে কন্ট্রোল করব, তার যে থিঙ্কিং বা তার যে আউটলুক রয়েছে বা তাদের যে কর্মের গতি রয়েছে, কর্ম সম্পাদনের যে প্রবণতা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলিকে কন্ট্রোল করা। এবং এই কন্ট্রোলিংয়ের মধ্য দিয়ে মূলত কি হচ্ছে, নন ডিজায়ারেবল ডেভিয়েশনটা কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারবো। অর্থাৎ যে ধরনের বিচ্যুতি আমরা এক্সপেক্ট করি না, সেই ধরনের বিচ্যুতিকে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো বা ঠেকাতে পারবো। এর ফলে কি হবে, আমরা যে ধরনের অবজেক্টিভ ফুলফিল করতে চাইছি বা আমরা যে ধরনের আউটকাম বা রেজাল্ট পেতে চাইছি, সেই আউটকাম বা রেজাল্ট কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে পেতে পারি, এটা আমরা এনশিওর করতে পারবো। তার জন্য কি বলছে যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স, তারা যে পারফরমেন্স দিচ্ছে, অর্থাৎ হিউম্যান রিসোর্সের যে পারফরমেন্স বা তার যে পার্টিসিপেশন বা পারফরমেন্সের নেচারটা বা তার পারফরমেন্সের লেভেলটাকে এখানে কিন্তু যথার্থভাবে অনুশীলন করার একটা প্রাসঙ্গিকতা বা প্রয়োজনবোধ আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে তাদের যে পারফরমেন্সটাকে ইভ্যালুয়েশন করা হবে, কিভাবে করা হবে, এবং সে ইভ্যালুয়েশন করার সময় কোন কোন দিকগুলোকে কনসেন্ট্রেট করতে হবে, কোন কোন দিকগুলোকে ফোকাস করতে হবে, সে সম্পর্কে একটা সদর্থক বা উপযুক্ত ধারণা গঠন করার জন্য
বা সেই সম্পর্কে একটা উপযুক্ত স্ট্র্যাটেজি সেট করার জন্য যে বিশেষ রকমের জ্ঞান বা বিশেষ রকমের সায়েন্টিফিক অ্যানালাইসিস বা সায়েন্টিফিক অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে, সেটি কিন্তু মূলত ম্যানেজমেন্ট সায়েন্সে হয়ে থাকে বা ম্যানেজমেন্টের অনুশীলনে কিন্তু এটা আমরা দেখতে পাই। তার যে স্কোপ, তার স্কোপের মধ্যে কিন্তু এটি একটি দেখতে পাওয়া যাচ্ছে যে হিউম্যান পারফরমেন্সকে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে কীভাবে কন্ট্রোলিংটাকে রেগুলেট করা যায় বা কন্ট্রোলিংয়ের টাস্কটাকে কীভাবে রেগুলেট করা যায় সেই বিষয়টাকে কিন্তু এখানে কন্ট্রোল করা সম্ভব হয়। এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লেইং ডাউন দ্য স্ট্যান্ডার্ডস। লেইং ডাউন দ্য স্ট্যান্ডার্ডস কথাটির অর্থ কী হচ্ছে? এখানে লেইং ডাউন স্ট্যান্ডার্ডসের কথাটা হচ্ছে যে তাদের সামনে বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয় বা তাদের সামনে বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ডস প্রোভাইড করা হয় এবং সেই স্ট্যান্ডার্ডস অনুসারে তাদের পারফরমেন্সটা ঠিকঠাক রয়েছে কি আছে কি নেই সেই সম্পর্কেও কিন্তু যথার্থভাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ স্ট্যান্ডার্ডটা তাদের সামনে সেট করে দিলে তাদের কিন্তু পারফরমেন্স বা তাদের যে রিয়াকশান বা তাদের যে পার্টিসিপেশনের নেচার, সেই পার্টিসিপেশনের নেচার বা রিয়াকশানের জায়গাটা কিন্তু সেরকমভাবে রেগুলেটেড হবে। অর্থাৎ তারা যেমন খুশি তেমন কাজ করতে পারবে না, কারণ তাদেরকে বলে দেওয়া হবে তাদেরকে কী ধরনের স্ট্যান্ডার্ডসের মধ্যে তাদেরকে পারফরমেন্সটা দেওয়া অত্যন্ত আবশ্যক। সেটি কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এরপরে যে জায়গাটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো কারণে দেখা যায় যে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স যদি ডেভিয়েট করে যায় এবং সেই পারফরমেন্স ডেভিয়েশনের যে বিশেষ রকমের কারণগুলি রয়েছে, সেই ডেভিয়েশনের কারণগুলো কি রয়েছে সেই কারণগুলোকে কিন্তু যথার্থভাবে খুঁজে বের করতে হবে এবং সেই কারণগুলিকে যথার্থভাবে বের করতে গেলে কী ধরনের টেকনিক ফলো করা দরকার সেটি কিন্তু ম্যানেজমেন্ট সায়েন্সের অনুশীলনের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। এই ডেভিয়েশন মানে ফাইন্ড আউট দ্য রিজনস অফ ডেভিয়েশন, তাদের যে পারফরমেন্স বা তাদের যে ভাবমূর্তি বা তাদের যে কর্মপন্থা বা কর্মপদ্ধতি সেখান থেকে ডেভিয়েট করার কারণগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে সলভ করা। এখানে অবশেষে বলা হচ্ছে যে কারেক্টিভ মেজার্স, তাদের যে ডেভিয়েশন, তাদের যে বিহেভিয়ারের যে ডেভিয়েশন বা পারফরমেন্সের ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড থেকে ডাইভার্ট করার যে কারণ যেগুলো রয়েছে সেগুলোকে উপযুক্তভাবে মেজার করা খুব দরকার এবং সেগুলির পরিপ্রেক্ষিতে একটা কার্যকরী স্টেপ নেওয়া খুবই প্রয়োজন। এবং সে কার্যকরী স্টেপ কীভাবে নেওয়া যাবে সেই সম্পর্কিত অনুশীলন করা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তাহলে এ প্রসঙ্গে সবার শেষে আমাকে বলতে হয় যে এখানে ম্যানেজ করা মানে এখানে প্ল্যানিংয়ের কথা বলা হয়েছে। বিশেষ করে 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে প্ল্যানিং, দ্বিতীয়টি অর্গানাইজিং, তৃতীয়টি মোটিভেটিং এবং চতুর্থটি কন্ট্রোলিং। এখানে প্ল্যানিং রিলেটেড যে সমস্ত টেকনিক বা আসপেক্টসগুলো রয়েছে বা পার্সপেক্টিভস রয়েছে সেগুলি কিন্তু নিয়ে চর্চা করা ম্যানেজমেন্টের একটি আলোচ্য সূচি বা আলোচ্য ক্ষেত্রের অন্তর্ভুক্ত একটি বিষয়। অর্গানাইজ কীভাবে করবে তার যে টেকনিক্যাল জায়গাগুলি যেগুলি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য টাস্ক সেইগুলোকে নিয়ে চর্চা করা, সেগুলোকে নিয়ে অনুশীলন করা, সেটিও কিন্তু এখানে ম্যানেজমেন্টের স্কোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। তৃতীয় ক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে কীভাবে মোটিভেট করার মধ্য দিয়ে যে সমস্ত স্ট্র্যাটেজিক আসপেক্টসগুলো রয়েছে সেগুলিকে নিয়ে চর্চা করাও ম্যানেজমেন্টের আলোচ্য বিষয়। এবং সবার শেষে আমরা দেখলাম যে কন্ট্রোলিং করার ক্ষেত্রে এই যে হিউম্যান রিসোর্সকে কন্ট্রোল করা বা হিউম্যান রিসোর্সের পারফরমেন্সকে কন্ট্রোল করা বা তাদের যে পারফরমেন্স প্রগ্রেস যে রেট, সে প্রগ্রেস রেটকে কন্ট্রোল করার ক্ষেত্রে কন্ট্রোল করার বিষয়টি এবং এই কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে যদি কোনো রকমের নন ডিজায়ারেবল আউটকাম বা ফিডব্যাক তৈরি হয় তাহলে সেই আউটকামগুলোকে বা সেই প্রবলেমগুলোকে সেই সমস্যাগুলোকে কী করে ওভারকাম করা যায় সে সম্পর্কে যথার্থ একটা গাইডলাইন বা যথার্থ একটা স্ট্র্যাটেজি সেট করার ক্ষেত্রে এখানে কিন্তু ম্যানেজমেন্ট সায়েন্সের যথার্থ অনুশীলন এর একটা বিষয় আমরা স্পষ্টভাবে দেখতে পারি। তা এই হলো মোটামুটি স্কোপ অফ ম্যানেজমেন্ট, বা এখানে বলা যেতে পারে ম্যানেজমেন্ট সায়েন্সে যে বিষয়গুলি নিয়ে চর্চা করা হয় সেই সমস্ত বিষয়গুলির একটি সাধারণ একটা ওভারভিউ এখানে আমরা আলোচনা করলাম। আর এই বিষয় নিয়ে আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।